আমাদের এখানে কি করতে হবে? এই ওয়েবসাইট বা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার জন্য এই python.io তে ১ম এ আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে একটা ফ্রি অ্যাকাউন্টের জন্য। রেজিস্ট্রেশন করে নিলে python.io আমাদেরকে একটা সাবডোমেইন দিবে এবং ২ জিবি হোস্টিং দিবে ফ্রিতে। এটা জাস্ট আমরা প্র্যাকটিস পারপাস এ ব্যবহার করতে পারবো। এইখানে ওয়েবসাইট আমি যত ভালো করে ডিজাইন করি না কেন, এই ওয়েবসাইট আমি পাবলিককে দেখাইতে পারবো না বা হচ্ছে এটা এসইও র কোনো কাজ করবে না। জাস্ট এটা প্র্যাকটিস পারপাস এ। আপনি ওয়ার্ডপ্রেসটা খুব ভালো করে এইখানে শিখতে পারবেন। তো যদি আপনি একটা লাইভ সাইটে যদি প্র্যাকটিস করতে যান, তখন হবে কি? একটা ভুল করলে আপনার সাইটটা ভেঙে যাবে। তখন আপনার সমস্যা হইতে পারে। কিন্তু এই জায়গায় আপনার যতবার ভাঙবে আপনি ততবার এটা করতে পারবেন। ততবার এটা সেটআপ করতে পারবেন। কোন সমস্যা নাই। এবং একটা সাইট আপনার এরকম মনে হচ্ছে যে আমি আ সার্ভিস ওয়েবসাইট নিয়ে ডিজাইন শিখে ফেলছি। এখন আমি কি করব? এখন আমি ই-কমার্স ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করে আমি সেটা দেখব। তাহলে আপনার বর্তমান যে ওয়েবসাইটটা আছে এটাকে ডিলিট করে দিয়া আপনি হচ্ছে নতুন করে আবার ই-কমার্স ওয়েবসাইট রান করতে পারবেন বা আপনি যে টাইপের ওয়েবসাইট চান রান করতে পারবেন। তাহলে এই কাজটা করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমরা যখন এখানে চলে আসবো, জাস্ট Python এ যখন আমরা ঢুকবো, Python এ ঢুকলে ইন্টারফেসটা কেমন দেখায় সেটা একটু দেখাই। তাহলে আমরা যখন Python এ ঢুকবো দেখেন, যখন আমরা Python এ ঢুকবো এই যে এই সাইটটা ভিজিট করে python.io অথবা আপনাদেরকে যে লিঙ্কটা দিছি সেটা দিয়েও আপনারা ভিজিট করতে পারেন। তবে যদি Google এ সার্চ দেন Python তাহলে python.io এর একটা ওয়েবসাইট Google এর সামনে চলে আসবে। সেখানে ক্লিক করলে আপনাদের এই জায়গায় নিয়ে আসবে। তো এইখানে আসার পরে আমাদেরকে এখানে কি করতে হবে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখেন যে প্রোফাইলের আইকন আছে। এই প্রোফাইলের আইকনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এইখানে দেখেন এখন ২ টা অপশন আছে। একটা হচ্ছে কানেক্ট উইথ Google, লগইন উইথ ইমেইল ২ টা অপশন আসছে। তাই না? তো এইখানে আমরা এই কানেক্ট উইথ Google এই অপশনটা ইউজ করব না। ঠিক আছে? এই অপশনটা ইউজ করব না। আমরা ইউজ করব লগইন উইথ ইমেইল। আমরা এইখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন কি আসছে? আমার এখানে ইমেইল অ্যাড্রেস দেওয়ার জায়গা আসছে। কিন্তু এই জায়গাতে ইমেইল অ্যাড্রেসটা দেওয়া যাবে না। কারণ এই জায়গাতে দিলে আমার এটা হচ্ছে লগইনের একটা ইন্টারফেস চলে আসবে। আমি তো এখন পর্যন্ত অ্যাকাউন্টটা ক্রিয়েট করি নাই, তাই না? সেই ক্ষেত্রে আমি এখানে শতবার দিয়েও যদি চেষ্টা করি আমার এটা লগইন হবে না। ১ম এ আমার আগে সাইন আপ করে নিতে হবে। এই যে নিচে দেখেন সাইন আপ এর একটা বাটন আছে বা সাইন আপ এর একটা লিঙ্ক আছে। এই সাইন আপ এ ক্লিক করতে হবে। এখন আমার এখানে মেইল দিতে হবে। এখানে মেইল দিয়ে তারপরে হচ্ছে আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য পরবর্তী স্টেপে যেতে হবে। তাহলে আমি মেইলটা একটু নিয়ে আসি। ওকে। এখন হচ্ছে আমি মেইলটা দিয়ে সাইন আপ উইথ ইমেইল এ ক্লিক করে দিলাম। বাটনটাতে ক্লিক করলাম। এইবার এখানে কি বলছে? আর এইখানে একটা জিনিস খেয়াল করবেন, এইখানে যে ইনফরমেশন দিবেন, অবশ্যই উপরে কি লেখা আছে সেটা খুব ভালো করে আগে পড়ে নিবেন। ঠিক আছে? এইখানে ভালো করে পড়ে নিবেন যে আসলে আপনার কাছে কি চাচ্ছে আর আপনি কি দিচ্ছেন। যদি উল্টাপাল্টা কিছু দেন তাহলে কিন্তু কাজ করবে না। তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেই। ওকে। এখানে দেখেন আমি যে একটা পাসওয়ার্ড দিছি, এইখানে তাদের পাসওয়ার্ডের যতগুলা রিকোয়ারমেন্ট আছে সবগুলাই কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখানে যদি আপনাদের পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট ফিল আপ না হয়, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা আপডেট করে ঠিক করে দিতে হবে। না হলে পরবর্তীতে ঝামেলা করবে। লগইন করতে পারবেন না। তো এখানে সবগুলা রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যাওয়ার পরে আমি সাইন আপ উইথ ইমেইল এ আবার ক্লিক করে দিলাম। এখন এখানে দেখেন একটা নোটিফিকেশন আসছে, "ইউ মাস্ট ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস টু কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপ।" তো এখানে দেখেন আমি যে মেইলটা এখানে প্রোভাইড করছি, সেই মেইলে একটা ওটিপি গেছে। সেই ওটিপিটা আমার এখন এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এখানে দেখেন যদি আমি ওটিপি না পেয়ে থাকি তাহলে এখানে রিসেন্ট ইমেইল ভেরিফিকেশন। তো এখানে ওটিপিও যাইতে পারে, একটা লিঙ্কও যাইতে পারে। বেশিরভাগ সময় এখান থেকে লিঙ্ক যায়। যদি লিঙ্ক যায় তাহলে মেইলে গিয়া সেই লিঙ্কে ক্লিক করলেই বা হচ্ছে ভেরিফাই ইমেইলে ক্লিক করলেই আমার এটা ভেরিফাই হয়ে যাবে। আপনি একটু আপনার মেইলে ঢুকে দেখেন কি গেছে। আচ্ছা, ভেরিফাই ইমেইল গেছে। হ্যাঁ, যদি ওটিপি কোড দিত তাহলে এইখানে ওটিপি দেওয়ার একটা জায়গা আসতো। ভেরিফাই মেইল গেছে তাহলে আপনি ওই ভেরিফাইতে ক্লিক দেন। এইখানে এটা ভেরিফাই হয়ে যাবে। করছেন? কি হইছে? লেখা আসছে কিছু?
আচ্ছা, তার মানে এখন আমার এটা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখন আমি লগইনে যাব। এর আগে গেছিলাম কোথায়? এর আগে কিন্তু গেছিলাম সাইন আপ এ। ১ম অবস্থাতে কিন্তু লগইনের এই বাটনটাই দেখাবে। এখানে ক্লিক করার পরে নিচে সাইন আপ আসবে, তাই না? এখনো যদি আমি এখানে ক্লিক করি, নিচে আবার সাইন আপ এর বাটনটা দেখাবে। এখানে দেখেন আবার কিন্তু নিচে সাইন আপ দেখাচ্ছে। এখন কিন্তু আমি আর এখানে যাব না। কারণ কি? আমার এখন অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি লগইন করব। যার কারণে এখন আমি এইখানে মেইলটা দিব। এরপরে হচ্ছে পাসওয়ার্ডটা দিব, তাই না? তাহলে এইখানে আমি আবার মেইলটা একটু দিয়ে দেই। ওকে। এখন আমি মেইলটা দিলাম। এরপরে হচ্ছে এখানে দেখেন একটা ক্যাপচা আছে। এটাকে বলা হয় রিক্যাপচা। হ্যাঁ? তো এইটা আমাদেরকে সলভ করে দিতে হবে। এখানে ক্লিক দেই দেখি ক্যাপচাতে কিছু আসে কিনা। কি চাচ্ছে? ট্রাফিক লাইট। ট্রাফিক লাইটটা কোথায়, কোথায় আছে? সেইখানে ক্লিক দিয়ে তারপরে হচ্ছে এটাকে ভেরিফাই করে দিতে হবে। তো এটা একটু আমি রিলোড দিয়ে দেই। একটু চেঞ্জ হোক। এটা একটু কঠিন। এবার চাইছে ফায়ার হাইড্রান্ট। এখন ফায়ার হাইড্রান্ট কোথায়, কোথায় আছে? এই যে একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। আর কোথাও আছে? আর কোথাও নাই। তাহলে এখানে ক্লিক দিলে ভেরিফাই হয়ে যাবে এটা। উম, এবার কন্টিনিউ তে গেলাম। এখন চাচ্ছে একটা পাসওয়ার্ড। মানে আমরা যেই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই পাসওয়ার্ডটা এখন এখানে দিতে বলতেছে। তাহলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেই। কন্টিনিউ। আচ্ছা, আমার এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আর অল্প একটু ইনফরমেশন আমাদের দিয়ে দিয়ে দিতে বলতেছে, তাই না? নাফিজার ফুল নেম কি? শুধুই নাফিজা, এমএসটিও নাই। আচ্ছা, এরপর হচ্ছে কান্ট্রি। কান্ট্রিটা দিয়ে দেই। ঠিক আছে। তাহলে কন্টিনিউ দিয়ে দিলাম, তাই না? ডিকশন ও ২ টা দিয়ে দিবেন। এখন আমার এইখানে প্যান্থনে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। প্যান্থনে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা যখন একটা ইমেইল দিয়া একটা পাসওয়ার্ড দিয়ে প্যান্থনে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই অ্যাকাউন্টে আমরা ২ টা ওয়েবসাইট ক্রিয়েট করার লিমিট পাবো। এখানে দেখেন এই যে 2 দেখাচ্ছে, হ্যাঁ? আমরা একটা প্যান্থন অ্যাকাউন্টে ২ টা ওয়েবসাইট ক্রিয়েট করার লিমিট পাবো। এখন ধরেন আপনি একটা সাইট ক্রিয়েট করে ফেলছেন আপনার নামে। এখন আপনি যদি চান যে আপনি আপনার বিজনেস বা হচ্ছে একটা ই-কমার্স রিলেটেড আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, তাহলে এইখানে আপনি একসাথে ২ টা ওয়েবসাইট প্র্যাকটিস করতে পারবেন। অথবা যদি মনে হয় যে আপনার যে ওয়েবসাইটটা আছে আপনি এইটা প্র্যাকটিস করতে চাচ্ছেন না, আপনি অন্য একটা ওয়েবসাইট প্র্যাকটিস করতে চাচ্ছেন। তখন আপনি এইখানে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভেতরে যে থিম-টিম আছে, এইসব জিনিসও রিমুভ করতে পারেন অথবা চাইলে সরাসরি সাইটটা ডিলিট করে দিয়ে নতুন করে নতুন নামে সাইট ক্রিয়েট করে নিতে পারবেন। তাহলে আমরা এখন একটা সাইট ক্রিয়েট করব। আমাদের প্যানথনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হইলো কিন্তু, তাই না? আমাদের এখনো কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করা হয় নাই। আমরা এখন যে মেইল দিছি আর পাসওয়ার্ড দিছি, এটা জাস্ট প্যানথনের জন্য। এরপরে আমাদের আরো এক জায়গায় মেইল পাসওয়ার্ড দিতে হবে বা ইউজার পাসওয়ার্ড দিতে হবে, সেটা হবে ওয়ার্ডপ্রেস এর জন্য। আর এই ২ টা জিনিসই আমাদেরকে মনে রাখতে হবে এবং আমরা যখনই আমাদের এই ওয়েবসাইটে প্র্যাকটিস করতে যাব, তখনই আমাদের এই প্যানথনে আগে লগইন করে নিতে হবে। প্যানথনে লগইন না করে শুধু ওয়েবসাইটে কিন্তু কাজ করতে গেলে কাজ হবে না। অবশ্যই এনশিওর করতে হবে, দেখতে হবে যদি কোনো ঝামেলা মনে হয়, কাজ করতেছেন, ওয়েবসাইট লগ আউট হয়ে গেছে, লগইন হচ্ছে না। এরকম মনে হইলে আগে দেখে নিতে হবে যে আপনার প্যানথনটা লগইন করা আছে কিনা। তাহলে আমরা এখানে একটা সাইট ক্রিয়েট করে দেই। এখন আমরা কিসে প্র্যাকটিস করব? WordPress এ, তাই না? আমরা এর আগে দেখছিলাম যে সিএমএস এর একটা দেখছিলাম। সিএমএস এর মধ্যে কি, কি দেখছিলাম? WordPress, Drupal, Joomla ৩ টা দেখছিলাম না? তার মধ্যে এখানে দেখেন WordPress আছে, Drupal আছে। Joomla টা এখানে নাই। তো আমরা এই Drupal, Joomla এগুলাতে প্র্যাকটিস করব না। প্র্যাকটিস করব WordPress এ। তাহলে WordPress এ ক্লিক দিয়ে দিলাম। এখন দেখেন এইখানে আমাদের এই যে সাইট নেমের একটা বক্স চলে আসছে। এখানে আমরা কিছু একটা লিখতে পারবো বা আমাদের সাইটের নাম লিখতে পারবো। এখন আমি এর আগে আপনাদেরকে যে শেখাইছি বা হচ্ছে যে ব্র্যান্ড নেম খোঁজার একটা সিস্টেম দেখাই দিছি। আপনারা তখন ব্র্যান্ড নেম খুঁজছেন না? সেই যে ব্র্যান্ড নেমটা খুঁজছেন, আমি যে বলছি যে সব স্মল লেটার এবং স্পেস ছাড়া। ঠিক সেই জিনিসটা এইখানে লিখে দিতে হবে। হ্যাঁ, ইউজার নেমটা জাস্ট ইউজার নেমটা এখানে লিখে দিতে হবে। তাহলে আমাদের এখানে ব্র্যান্ড নেমটা দেওয়া হইল।
এখন এইখানে দেখেন একটা জিনিস, এই যে আমি এখানে যেই নেমটা দিছি, আমাদের যে ওয়েব অ্যাড্রেসটা হবে, এই ওয়েব অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। দেখেন এখানে আমাদের ওয়েব অ্যাড্রেসটা কেমন দেখাচ্ছে। এখানে যে নেমটা দিছি, এটা যদি আমি এখান থেকে সরাই দেই, তাহলে দেখেন এইখান থেকে কিন্তু ওই জিনিসটা চলে যাচ্ছে। ঠিক আছে? যখনই আমি এখানে আমার ব্র্যান্ড নেমটা দিব, আমার এখানে লিঙ্কটা দেখাবে যে আমার সাইটের লিঙ্কটা কেমন হবে। তাহলে এটা দিলাম। আর এইখানে এই যে কান্ট্রির জায়গায় হচ্ছে ইউনাইটেড স্টেট আছে, এটাই থাকবে। এখানে কিছু করার প্রয়োজন নাই। কন্টিনিউ তে চলে গেলাম। তো আমাদের এখনো অল্প একটু টাইম নিবে। এই টোটাল সিএমএস টা হবে, রেডি হবে। একটু টাইম নিবে, হ্যাঁ? একটু ওয়েট করি। আমাদের এটা এখন হয়ে গেছে। আমাদের সিএমএস টা রেডি হয়ে গেছে। এখন আমরা ভিজিট ইওর প্যান্থন সাইট ড্যাশবোর্ড এই বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখানে আমাদের যে সাইটটা ক্রিয়েট করছি, সেই সাইটটা এখন আমাদের এখানে দেখাবে। তো এইখানে এই যে আমরা যদি এখানে ক্লিক করি, হোমে ক্লিক করি, তাহলে আমাদের এখানে সাইটটা দেখাবে। এই যে একটা মানে একটা কমে গেছে না? একটা ক্রেডিট চলে গেছে না? এই যে এদিকে দেখেন কোথাও একটা সাইটটা আছে। আচ্ছা এখনো দেখাচ্ছে না। দেখাবে, সমস্যা নাই। একটু রিফ্রেশ দেই, রিলোড দেই। আচ্ছা এই যে সাইট লিস্ট, এই সাইট লিস্টে গেলে দেখাবে। এই যে সাইট, হ্যাঁ? এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা আমাদের আরো একটু কাজ বাকি আছে। এখন তাহলে এই ওয়েবসাইটের এখানে কাজ করি। আমরা এখন পর্যন্ত ওয়েবসাইটের পাসওয়ার্ড এবং ইউজার সেট করি নাই। শুধু ওয়েবসাইটটা ক্রিয়েট হইছে, তাই না? আর কিছু সেটিং বাকি আছে, এগুলো একটু করে ফেলি। তো ক্লিক দিয়ে চলে আসলাম ড্যাশবোর্ডে। এটা হচ্ছে প্যান্থনের ড্যাশবোর্ড, সাইট ড্যাশবোর্ড। এরপরে হচ্ছে এখানে দেখেন ২ টা সাইট আছে। একটা হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আরেকটা আছে সাইট অ্যাডমিন। আমরা এই সাইট অ্যাডমিন এ ক্লিক করে দেব। সাইট অ্যাডমিন এ ক্লিক করলাম। এরপর হচ্ছে এরকম একটা নোটিফিকেশন আসতে পারে, জাস্ট কন্টিনিউ করে দিব, আর কিছু না। এখন দেখেন এখানে ওয়ার্ডপ্রেসটা আমার কোন ল্যাঙ্গুয়েজে দেখাবে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে বলতেছে। ইউনাইটেড স্টেট আছে, ইংলিশ, এটাই থাকবে। ঠিক আছে? জাস্ট কন্টিনিউ। এখন আমাকে এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে। সাইট টাইটেল দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে যে গুলা আছে, ইনফরমেশন গুলো আছে বাকি, সেগুলা দিয়ে দিতে হবে। সাইট টাইটেলটা এখানে আমি হচ্ছে একটু আ ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম। ইউজার নেম, ইউজার নেমটা এটাই দিয়ে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা ইউজ না করে আপনারা যদি চান, ওই প্যান্থনে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন, ঠিক সেম পাসওয়ার্ডটাই এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে? আর যদি এই পাসওয়ার্ডটা রাখেন, এই পাসওয়ার্ডটাই যদি ইউজ করতে চান, তাহলে এটাকে কপি করে আপনার একটা জায়গায় সেভ করে রাখতে হবে। এইটা হচ্ছে আপনার সেই পাসওয়ার্ড, আমি যেটা বললাম যে আপনাদের আরো একটা জায়গায় পাসওয়ার্ড দিতে হবে। তো এই জায়গায় মাঝেমধ্যে আপনারা উল্টাপাল্টা করে ফেলতে পারেন, যে এই জায়গায় এসে হয়তো প্যান্থনের পাসওয়ার্ডটা দিতে পারেন। মাথায় রাখবেন যে এই জায়গার পাসওয়ার্ড আলাদা, ওই জায়গার পাসওয়ার্ড আলাদা। কিন্তু যদি আপনি ২ জায়গায় সেম পাসওয়ার্ড ইউজ করেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। ঠিক আছে? আর এই জায়গাতে ওয়ার্ডপ্রেসে লগইন করার সময় কোন মেইল দিতে হবে না। জাস্ট এই লেখাটুকু দিয়া আর এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা দিয়ে লগইন করলে লগইন হয়ে যাবে। বুঝাইতে পারছি? আর এইখানে দিবেন হচ্ছে আপনাদের মেইলটা। তাহলে ইনফরমেশন গুলো আমি আবার একটু নিয়ে আসি, কপি করে পাসওয়ার্ডটা দিয়ে দেই। তাহলে আমরা এখানে মেইল পাসওয়ার্ড দিলাম, বা হচ্ছে এখানে আমরা কি করতে পারি? আমরা আমাদের যে ইউজারটা আছে, সেই ইউজারটা দিতে পারি। ইউজারটা দিয়ে কি করব? পাসওয়ার্ডটা দিয়ে লগইন করব। ঠিক আছে? তো আমরা ইউজারটাই দেই, মেইলটা না দেই। ঠিক আছে? ইউজারটা কি ছিল যেন? থান্ডিবো না? জাস্ট এই যে এইটা, এই যে এই লেখাটা দিয়ে দিলাম। দিয়ে লগইন এ দিয়ে দিলাম। এখন দেখেন আমি কিন্তু ওয়ার্ডপ্রেস বা আমার যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের একদম ব্যাক এন্ডে চলে আসছি। মানে আমার ড্যাশবোর্ডে চলে আসছি। আমি এই যে ওয়েবসাইটটা যে ক্রিয়েট করলাম, আমার ওয়েবসাইটটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং এই ওয়েবসাইটটা দেখতে কেমন সেই জিনিসটা আমি এখন চাইলে দেখতে পারবো। কিভাবে দেখব? এই ড্যাশবোর্ডে আসার পরে ঠিক এই জায়গায় দেখেন আমাদের নামটা আছে। সাইটের যে টাইটেলটা, সেই টাইটেলটা আছে। এর নিচে আছে কি? ভিজিট সাইট। এই ভিজিট সাইটের উপরে মাউসটা এনে আমাদের মাউসের যে চাকা আছে যেটা দিয়ে ঘুরাই আমরা, সেটার আরো একটা কাজ আছে, সেটা কিন্তু ক্লিকও দেওয়া যায়। অনেকেই জানি, অনেকে জানি না। সেই মাউসের চাকা দিয়ে যদি এটাকে ক্লিক দেওয়া হয়, তাহলে এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে।
এবং আমাদের ওয়েবসাইটটা দেখাবে। আপনারা আপনারা হচ্ছে কোনো একটা লিঙ্ক থেকে বা কোনো একটা ওয়েবসাইটের ভেতরে আছেন। সেখানে একটা লিঙ্ক আছে। সেই লিঙ্কটা যদি আপনি নতুন একটা ট্যাবে ওপেন করতে চান, তাহলে মাউসের এই স্ক্রলার বা হচ্ছে এই চাকাটাকে ক্লিক দিবেন। না ঘুরাইয়া জাস্ট ক্লিক দিবেন। তাহলেই আপনার এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা নতুন একটা পেজে ওপেন হয়ে যাবে। ওকে? আচ্ছা তাহলে আপাতত এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লুকিং। আমাদের কিন্তু অলরেডি ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এইখানে আমাদের ওয়েবসাইটের তেমন কোনো কিছুই নাই। আমাদের এটাকে সাজাইতে হবে। তাহলে সাজানোর জন্য এখন কি করব? সাজানোর জন্য ১ম এ আমাদের লাগবে কি, কি? এখন একটু নোট করে নেন। আমাদের হচ্ছে এই ওয়েবসাইট সাজানোর জন্য অ্যাস্ট্রাটা কি জিনিস? একটা থিম, তাই না? এরপরে হচ্ছে তো আমাদের এই ৪ টা জিনিস এখন লাগবে, হ্যাঁ? ১ম অবস্থায় আরো অনেক জিনিসই লাগবে ধীরে, ধীরে। কিন্তু ১ম অবস্থায় আমাদের এই ৪ টা জিনিস লাগবে। তাহলে ১ নম্বরে আমাদের কি লাগতেছে? অ্যাস্ট্রা নামের একটা থিম আছে ওয়ার্ডপ্রেস এর জন্য। আমরা সেই থিমটা ইনস্টল করব। তাহলে আমরা দেখি থিম ইনস্টল করতে পারি কোথা থেকে? এই যে এইখানে দেখেন মেনুটা আছে। এই যে আমার বাম পাশে যে মেনুটা আছে, এইখানে দেখেন একটা জায়গা আছে অ্যাপিয়ারেন্সেস, হ্যাঁ? এই অ্যাপিয়ারেন্সেস এর এই জায়গায় এই যে থিম। জাস্ট এই থিমে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এখানে যতগুলা থিম ইনস্টল করা আছে সবগুলা দেখাবে। তো আমাদের এর আগে কি বলছি? আমরা Python এ প্র্যাকটিস করার জন্য কয় জিবি হোস্টিং পাই? ২ জিবি হোস্টিং পাই। এখন আমাদের এখানে দেখেন কতগুলা থিম ইনস্টল করা আছে। কিন্তু এই থিমগুলা কিন্তু আমার কোনো কাজে লাগতেছে না। সেক্ষেত্রে আমরা এই থিমগুলাকে আগে ডিলিট করে দেব। তো এই যে থিমগুলা যে ডিটেইলস দেখা যাচ্ছে এইখানে এসে জাস্ট এই যে ডিলিটে ক্লিক করে দিলাম। এই যে থিম ডিটেইলস এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে গেল। এইখানে এসে ডিলিট করে দিলাম। এইভাবে প্রত্যেকটা থিম ডিলিট করে নিতে হবে। জাস্ট একটা থিম থাকবে লাস্ট। যেটা বর্তমানে রানিং আছে। রানিং আছে কোনটা? এই যে ১ম এ যেটা। এই যে কাস্টমাইজ লেখা এখানে কিন্তু আর এই অ্যাক্টিভ লেখা নাই। এখানে দেখেন এখানে আসলে এটা অ্যাক্টিভ লেখা আছে, লাইভ প্রিভিউ আছে। কিন্তু এই জায়গাতে এসে কিন্তু ওই ধরনের কোনো কিছু নাই। এটা সরাসরি কাস্টমাইজ আছে। মানে আমি এটাকে এখন কাস্টমাইজ করতে পারবো। এটা অ্যাক্টিভ আছে। তো এরপরে এই জিনিসগুলা বা এই থিমগুলা আমি সব ডিলিট করে দিব এইভাবে। ফলে আমার সবগুলা থিম ডিলিট করা হয়ে গেল। এখন লাস্ট আমার একটা থিম আছে, তাই না? তো এই একটা থিম আমি ডিলিট করতে পারব না। কারণ এই একটা থিমের উপরেই বর্তমানে আমার ওয়েবসাইটটা রানিং আছে। এখন একটা ওয়েবসাইট রানিং রাখতে চাইলে মিনিমাম আপনার একটা থিম অ্যাক্টিভ থাকতেই হবে। থিম ছাড়া ওয়েবসাইট রানিং থাকবে না। এখন আমরা কি করব? এখন আমরা আমাদের যে থিমটা, সেই থিমটা ইনস্টল করব। আমরা যে থিমের কথা বলছি, এক্সট্রা। থিম ইনস্টল করার জন্য এই যে উপরে দেখেন এড থিম লেখা আছে। ঠিক আছে? আপনাদের এরকম নিচে থাকতে পারে। জাস্ট একটু উপর দিকে স্ক্রল করলে এই যে এড থিম আছে, এইখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক ধরনের থিম চলে আসবে। যদি এসটা এখানে খুঁজে না পান, যদিও এই যে এটা এসটা এখানে সামনেই চলে আসে। যদি খুঁজে না পান তাহলে জাস্ট এখানে সার্চ করে দিবেন। ঠিক আছে? তো এসটাটা যেহেতু খুব বেশি পপুলার যার কারণে এটা সবসময় সামনের দিকেই থাকে। তো যদি না পান জাস্ট এখানে এই যে সার্চ বারটা ইউজ করে সার্চ করে নিবেন। তো এটাকে আমরা এইখান থেকে ইনস্টল করে দেব। এই যে ইনস্টল বাটন। জাস্ট এখানে ক্লিক করলে একটু সময়ের মধ্যে সে ইনস্টল হয়ে যাবে। ওকে ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভ করে নিতে হবে। এটা তাহলে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করতে অল্প একটু টাইম নিবে। ওকে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার এই যে আগের যে থিমটা আছে দেখেন, এই থিমটা কিন্তু এখন আমার অ্যাক্টিভ নাই। এটা আমি চাইলে এখন ডিলিট করে দিতে পারি। আর আমার অ্যাক্টিভ আছে এই যে এসটা, এটা অ্যাক্টিভ করা আছে। এখন এসটা যখন আপনি ইয়া করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলবেন, তখন বাই ডিফল্ট আপনার এই যে উপরে এই জায়গাতে স্টার্টার টেমপ্লেটের যে প্লাগইনটা আছে সেটা চলে আসবে। এটা আর আপনার আলাদাভাবে ইনস্টল করতে হবে না। ঠিক আছে? তো আমি জাস্ট এই জায়গাতে ক্লিক দিয়ে দিব। আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ৪ টা জিনিস তার মধ্যে এই স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন ছিল বা একটা প্লাগইন ছিল, তাই না? সেটা এখানে অ্যাজটা অ্যাক্টিভ করার পরে অটোমেটিক এখানে চলে আসবে। তাহলে এইখানে জাস্ট আমরা গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট এটাতে ক্লিক করে দিলাম। এখন এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হতে একটু টাইম নিবে। এরপরে আরেকটু কাজ আছে। হ্যাঁ। এরপরে আমাদের কোথায় যেতে হবে? এইটা দেখেন। এই স্টার্টার টেমপ্লেটের ইয়াতে বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে ২ টা অপশন চলে আসছে। একটা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার আরেকটা হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। এই ২ টার মধ্যে আমরা ক্লিক দিব হচ্ছে এই যে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট এটাতে। ঠিক আছে?
তাহলে এই যে বিল্ড উইথ টেমপ্লেটস এই বাটনে ক্লিক দিয়ে দিলাম। এরপরে কি আছে আমরা বলছি কি যে কোন কোন প্লাগইন দিয়ে আমরা কাস্টমাইজ করব। এলিমেন্টর এই যে এখানে দেখেন এলিমেন্টর আছে। তাহলে আমরা যদি এখন এই এলিমেন্টরে ক্লিক দেই তাহলে আমাদের এলিমেন্টরটাও এইখান থেকে ইনস্টল হয়ে যাবে। এটাকেও আমাদের আর আলাদা করে ইনস্টল করতে হবে না। তাহলে এটাতে ক্লিক দিয়ে দিলাম। এরপরে দেখেন আমাদের সামনে বেশ কিছু রেডিমেড ওয়েবসাইট বা টেমপ্লেট চলে আসছে। এইখান থেকে আমাদের এখন একটা ফ্রি টেমপ্লেট ইউজ করতে হবে। আমরা এইখানে হচ্ছে ফ্রি প্রিমিয়াম ২ টাই পাবো। আমরা এখানে ইউজ করব কি? ফ্রি টেমপ্লেটটা ইউজ করব। তাহলে আমরা এইখানে দেখেন কোন টেমপ্লেটটা আপাতত ইউজ করব। এই যে বিজনেস আছে, এগুলা হচ্ছে ক্যাটেগরি। এই সবগুলা এগুলো হচ্ছে ক্যাটেগরি। তো আমি এই বিজনেসের এখানে এসে এই যে এজেন্সি আছে, এই এজেন্সিতে ক্লিক করে দিলাম। এজেন্সিতে ক্লিক করার পরে এইখানে দেখেন ১ম ৩ টা প্রিমিয়াম, এরপরেরটা ফ্রি। এরপরে হচ্ছে এই জায়গাতে দেখেন এই ২ টা ফ্রি আছে। তো এই যে কয়েকটা টেমপ্লেট আছে তার মধ্যে এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। এটার এই যে ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে লেখা এবং এই যে নাম আছে ডিজিটাল এজেন্সি। যদিও ডিজিটাল এজেন্সি নামে আরো কিছু টেমপ্লেট আছে। কিন্তু এই যে ছবি এবং এই যে ইন্টারফেস এটা দেখলে তো বুঝবেন যে কোনটা ইউজ করছি, তাই না? তো এই জিনিসটা আমরা ইউজ করব। এটাতে ক্লিক করে দিলাম। এখন ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি চাই আমাদের যদি লোগো ডিজাইন করা থাকে আগে থেকে, তাহলে আমরা জাস্ট এইখানে ক্লিক করে আমাদের লোগোটা আপলোড করে দিতে পারবো। এই যে এখানে যে লোগোটা দেখাচ্ছে, এই লোগোর যে মেজারমেন্ট, আমাদের সেই মেজারমেন্ট অনুযায়ী লোগো বানাইতে হবে। তাহলে আপাতত আমরা লোগো আপলোড করতেছি না। আমরা পরবর্তীতে লোগোর মেজারমেন্ট দেখবো। এই লোগোর মেজারমেন্টের উপর একটা লোগো বানাই তারপরে আপলোড করবো। ওকে? এরপরে হচ্ছে এই যে ফন্ট, আমি যদি চাই এই যে আমার ওয়েবসাইটে যে ফন্ট গুলা দেখাচ্ছে, এই ফন্ট গুলা কেমন হবে? আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি যেটা ভালো লাগে। ঠিক আছে? যেটা ভালো লাগবে আমরা সেটা নিয়েই কাজ করতে পারি। ওকে। তাহলে আপাতত এটা থাক। এরপর আছে কালার। কালারটা হচ্ছে আমার টোটাল ওয়েবসাইটের ইন্টারফেসটা। যেমন ধরেন এইখানে একটা কালার দেওয়া আছে, এই কালারের ইন্টারফেস এরকম দেখাচ্ছে। যদি ব্লু তে দেই তাহলে এই যে বাটনটা দেখবেন এবং হচ্ছে এইটার উপরে যে ওভারলে কালারটা সেটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হচ্ছে? তো আপনি যেই ধরনের কালার চাচ্ছেন, আপনার যেটা কমফোর্টেবল মনে হয় আপনি সেই কালারটা নিয়ে ইউজ করতে পারেন। কোন সমস্যা নাই। তো আমার কাছে হচ্ছে এই গ্রিনটা একটু ভাল লাগে। তো আমি এই গ্রিনটা ইউজ করলাম। কন্টিনিউ তে দিলাম। এখন দেখেন এখানে আরো কিছু আছে, প্লাগইন আছে। তো এইখানে আমাদের আপাতত কোনো প্লাগইন লাগবে না। বাই ডিফল্ট আছে পেজ বিল্ডার আর আছে কনট্যাক্ট ফর্ম। এই ২ টা থাকবে। এই ২ টা আমি চাইলেও রিমুভ করতে পারতেছি না। কিন্তু এটাকে রিমুভ করতে পারবো। তো এটাকে রিমুভ করে দিলাম। এরপরে কন্টিনিউ। এখন আমাকে এইখানে আবার একটু ইনফরমেশন দিয়ে দিতে হবে। তো এখানে আমি আবার ইনফরমেশন গুলো একটু দিয়ে দেই। কি ইনফরমেশন আছে? আর এইখানে দিয়ে দিতে হবে মেইলটা। তাহলে মেইলটা একটু দিয়ে দেই আবার। মেইলটা আবার একটু নিয়ে আসি। মেইলটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এইখানে দেখাচ্ছে আপনার এক্সপার্টনেস কেমন সেটা বলতেছে। এইখানে দেখেন বিগিনার আছে, ইন্টারমিডিয়েট আছে, এক্সপার্ট আছে। তো আমরা বিগিনার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনি ওয়েবসাইটটা কার জন্য ক্রিয়েট করতেছেন সেটা জিজ্ঞেস করছে। তো এইখানে দিয়ে দিবেন মাইসেলফ অর মাই কোম্পানি। নিচে একটা টিক চিহ্ন দেওয়ার জায়গা আছে টার্মস অ্যান্ড কন্ডিশনস এর। এটাতে আমরা টিক চিহ্নটা দিয়ে দিব। এরপরে হচ্ছে এইখানে দেখেন একটা কি আছে শেয়ার নন সেনসিটিভ ডাটা। মানে আপনি যে এইখানে ডাটাগুলো আপলোড করবেন, এইখানে যেগুলা নন সেনসিটিভ ডাটা আছে সেইগুলো আপনি শেয়ার করতে চাচ্ছেন কিনা। আপনি এইখানে আমি গত ব্যাচে একটা কথা বলছিলাম যে আপনি এখানে পারমিশন দেন বা না দেন, তাদের কোনো কিছু যায় আসে না। এটা জাস্ট আপনাকে জিজ্ঞেস করছে ফর্মালিটিস হিসাবে। আপনি পারমিশন দিলেও আপনার ডাটা তারা দেখবে, না দিলেও তারা আপনার ডাটা দেখবে। ঠিক আছে? তো এটা পারমিশন দেওয়া থাক সমস্যা নাই। এরপর হচ্ছে সাবমিট করে দিলাম। এখন আমার ওয়েবসাইটটা রেডি হবে। আমার টোটাল ওয়েবসাইটটা এখন রেডি হবে। আবার একটু টাইম নিবে। তো একটু ওয়েট করি, হ্যাঁ? ওকে, আমার ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ? তো এখন যদি আমি এই যে ভিউ ইওর ওয়েবসাইট এখানে যদি যাই তাহলে আমার ওয়েবসাইটটা দেখতে কেমন দেখাচ্ছে সেটা দেখাবে। তো আমি এখানে যাব না, আমি দেখাবো ওয়েবসাইটটা দেখাবো। আমি জাস্ট এই যে ভিজিট ড্যাশবোর্ড আমি ড্যাশবোর্ডে ব্যাক করতেছি। ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমার এই যে ড্যাশবোর্ডটা চলে আসলো, তাই না? এখন আমি তো এর আগে হচ্ছে ওয়েবসাইট দেখার জন্য একটা ট্যাব ওপেন করছিলাম এই জায়গাতে।
এই যে আমার ওয়েবসাইটটা, হ্যাঁ? এটা হচ্ছে আমার ১ম লুকিংটা। এই অবস্থাতে ছিল। তো এখন আমার ওয়েবসাইটটা দেখতে কেমন সেটা যদি আমি এখানে একটু রিলোড দেই তাহলেই দেখা যাবে। আমি পেজটা রিলোড দিয়ে দিলাম। দেখেন আমার ওয়েবসাইটটা এখন চলে আসবে কেমন দেখায়। ওকে, দেখেন এখন আমার ওয়েবসাইটটা চলে আসছে। এই যে আমার ওয়েবসাইট, টোটাল ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে, হ্যাঁ? এই টোটাল ওয়েবসাইটটা আমার রেডি হয়ে গেছে। এখন দেখেন এই ওয়েবসাইটে কি আছে এবং কি ডিজাইন আছে। এই যে ওয়েবসাইটের ডিজাইনটা, এই ডিজাইনটা যদি কোডিং এ করতে যাইতেন তাহলে আপনার মিনিমাম ১ মাস সময় লাগতো শুধু এইটুকু ডিজাইন করতে। ঠিক আছে? তো সেই জিনিসটা এই WordPress এ এত সহজে আপনি করতে পারতেছেন কোন প্রকার কোডিং ছাড়া এবং কোন প্রকার হ্যাসেল ছাড়া। জাস্ট এখন যে আপনি ডিজাইন করবেন, ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন সেটাও খুব সহজেই করতে পারবেন। আপনি যদি আপনার যদি কি বলে ভালো করে যদি আপনার পাওয়ার পয়েন্টটা শেখা থাকে, পাওয়ার পয়েন্টটা যদি আপনি সুন্দর স্লাইড ডিজাইন করতে পারেন, তাহলেও আপনি এখানে ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে সাজাইতে পারবেন। তো এইখানে দেখেন তাহলে কি হলো? আমাদের একটা ওয়েবসাইট জেনারেট হয়ে গেল। এখন এই যে আমাদের এই যে সার্ভিস পেজ আছে, এই যে এখানে কয়েকটা পেজ আছে সার্ভিস, অ্যাবাউট, কনট্যাক্ট। এই পেজগুলাতে একটু যাই দেখি কি অবস্থা। এই যে হচ্ছে আমাদের সার্ভিস পেজ। এই সার্ভিস পেজে দেখেন আমাদের মোটামুটি সবকিছু ডিজাইন করা আছে। জাস্ট এগুলা কি করব? আমাদের নিজের ইনফরমেশন গুলা দিয়ে এগুলা সাজায় নিব। সবকিছু কিন্তু ডিজাইন করা। আমাদের এখানে আর কোন কিছুই করতে হবে না। এরপর আছে অ্যাবাউট, এরপর আছে কনট্যাক্ট, এখানে আছে গেট এ কোড, এই জিনিসগুলা আছে, হ্যাঁ? তো এই জিনিসগুলা আমরা ঠিকঠাক করে নিব। আমাদের নিজেদের মতো করে সাজায় নিব। আচ্ছা, তাহলে আমাদের সাইটটা হয়ে গেল, তাই না? তো এখন আমরা কি করব? আমরা এই যে একটা থিম যে রেখে দিছিলাম মনে আছে? আমরা যে একটা থিম রেখে দিছিলাম এই সাইটটা মানে দাঁড় করায় রাখার জন্য অ্যাপিয়ারেন্স এ। সেই যে থিমটা, সেই থিমটা আমরা এইখান থেকে ডিলিট করে দিব। অ্যাপিয়ারেন্স এ ক্লিক করে দিলাম। এই যে থিমটা, এই থিমটা আমরা রেখে দিয়েছিলাম, ডিলিট করতে পারি নাই, তাই না? এখন এটাতে ক্লিক করে এটাকেও আমরা ডিলিট করে দিব। তাহলে আমাদের সেই থিমটা ডিলিট হয়ে গেল। এখন আছে শুধু আমাদের অ্যাজটা। এখন আমরা কি বলছিলাম? আমাদের কি লাগবে? প্লাগইন কি লাগবে? একটা লাগবে হচ্ছে স্টার্টার টেমপ্লেট, আরেকটা লাগবে এলিমেন্টর, আরেকটা লাগবে কনট্যাক্ট ফর্ম 7। এখন আমরা একটু আ প্লাগইনে যাই দেখি। প্লাগইনে গিয়ে দেখি আসলে কি আছে আর কি নাই। তো প্লাগইনে যাইতে হলে এই যে এখানে দেখেন প্লাগইন আছে। এই প্লাগইনে চলে যাব। জাস্ট এখানে ক্লিক দিলেই হয়ে যাবে। তো এখানে দেখেন আমাদের কি প্লাগইন ইনস্টল করা আছে। এখানে আমি যখন একটা থিম ইনস্টল করব তখন বাই ডিফল্ট আমার এখানে কয়েকটা প্লাগইন চলে আসবে। তার মধ্যে এই যে একটা আছে হ্যালো ডলি। এই প্লাগইনটা আমাদের লাগবে না। এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। এই প্লাগইনটার প্রয়োজন নাই। এরপর আছে লেট পয়েন্ট। এই লেট পয়েন্টটাও লাগবে না। যেই প্লাগইনটা আমরা ডিলিট করব সেখানে যদি দেখেন এরকম ডিলিট বাটন নাই। আছে কি ডিঅ্যাক্টিভেট। তার মানে আপনার আগে এটাকে ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে। তারপরে ডিলিটের বাটন আসবে। তাহলে এটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এরপরে দেখেন এখানে এখন এই যে ডিলিটের বাটনটা আসছে। আপনি চাইলে ডিলিটও করতে পারেন অথবা চাইলে রিঅ্যাক্টিভেটও করতে পারেন। জাস্ট এই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে। আমি এটা ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে WP ফর্ম লাইট। এটাও আমাদের প্রয়োজন নাই। আমরা কনট্যাক্ট ফর্ম 7 ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা এই WP ফর্ম লাইট এটাকে ডিলিট করে দিব। ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে। এখন আমাদের থাকলো কি দেখেন। এলিমেন্টর আছে, স্টার্টার টেমপ্লেট আছে, এরপর আছে এলিমেন্টর এর একটা অ্যাড অন আছে, তাই না? তাহলে আমাদের এখন লাগবে কনট্যাক্ট ফর্ম 7। তাহলে কনট্যাক্ট ফর্ম 7 যদি আমরা ইনস্টল করতে চাই বা কোন একটা প্লাগইন যদি আমরা এখানে এড করতে চাই, তাহলে এই যে উপরে দেখেন এড প্লাগইন সেই থিমের মতোই এই জায়গাতে এড প্লাগইন আছে, তাই না? তো এইখানে ক্লিক করে দিলাম, এড প্লাগইনে ক্লিক করে দিলাম। এখন আমার এই জায়গাতে সার্চ করে দিতে হবে আমি কোন প্লাগইনটা ইনস্টল করতে যাচ্ছি। কনট্যাক্ট ফর্ম 7 তাহলে এখানে লিখে দেই। কনট্যাক্ট ফর্ম 7 দেখেন এই জায়গায় দেখেন এই যে কনট্যাক্ট ফর্ম 7 আমি সার্চও করি জাস্ট এখানে লেখার সাথে এই যে কনট্যাক্ট ফর্ম 7 এই যে পাহাড়ের ছবি দিয়ে যে লোগোটা এই কনট্যাক্ট ফর্ম 7 এইটাকে আমরা ইনস্টল করে দিব। ঠিক আছে? এটা সামনে চলে আসছে। ইনস্টল করার পরে
একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যা কিছুই ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাক্টিভ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে কোন প্রকার কাজ করতে পারবেন না। ইনস্টল করার পরে ১ম কাজ হচ্ছে অ্যাক্টিভ করা। আগে এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। ওকে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখেন এখন আমাদের কনট্যাক্ট ফর্ম 7 এই যে প্লাগইন এটা চলে আসছে। এখন আমাদের কি হইলো তাহলে? এখন এই যে উপরে একটা প্লাগইন আছে বাড়তি Akismet, এইটা ডিলিট করার প্রয়োজন নাই। এটা থাকবে। এই Akismet টা থাকবে। এটা হচ্ছে আপনার একটা স্প্যাম ফাইন্ডার, হ্যাঁ? যদি আপনার ওয়েবসাইটে কেউ স্প্যামিং করে তাহলে সেই স্প্যামটা সে খুঁজে বের করে। তাহলে এটা আপাতত থাকবে। এটা রিমুভ করার প্রয়োজন নেই। এরপরে এখন আমাদের কি হলো? কনট্যাক্ট ফর্ম 7 এলিমেন্টর স্ট্যাটার টেমপ্লেট আর এরপর হচ্ছে আল্টিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টর লাইট। তো এই কটা হয়ে গেল। এখন আমরা আবার একটু সাইডে চলে যাই বা হচ্ছে আমরা একটু দেখি কি পোস্ট আছে আমাদের এইখানে। একটু পোস্টে চলে যাই। পোস্টের এখানে দেখেন শুধু একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড। এছাড়া কোনো পোস্ট নাই। তো আমাদের এই পোস্টটাও লাগবে না। এটা আমরা ডিলিট করে দিব। জাস্ট ট্র্যাশে ক্লিক করলে এখানে ট্র্যাশ ফোল্ডারে চলে আসবে। এরপরে এই যে ট্র্যাশে ক্লিক করার পরে এইখান থেকে এটাকে ডিলিট পার্মানেন্টলি এইখানে দিয়ে দিলে ট্র্যাশ থেকেও চলে যাবে। তাহলে আমাদের ওয়েবসাইটে আর কোনো পোস্ট নাই। এখন পেজ আছে কি? তাহলে একটু পেজগুলা দেখি। এই যে পেজের আছে, এখানে পেজ আছে অ্যাবাউট, কনট্যাক্ট, এরপর আছে কাস্টমার কম্বিনেট, সরি ক্যাবিনেট, কাস্টমার ক্যাবিনেট, এরপর আছে কাস্টমার আর ডাবল আছে, তাই না? কাস্টমার ক্যাবিনেট ডাবল। এরপর আছে হোম, প্রাইভেসি, স্যাম্পল পেজ, সার্ভিস। তাহলে আমাদের এখানে এই যে কাস্টমার ক্যাবিনেট এটা একটা থাকলেই চলে বা এটা না থাকলেও সমস্যা নাই। তাহলে আমরা এই ২ টাকে মার্ক করি। আর হচ্ছে এই যে স্যাম্পল পেজ এই ৩ টা। এই ৩ টাকে আমরা কি করব? ডিলিট করে দিব। তাহলে ৩ টা মার্ক করলাম। এখন এই যে এখান থেকে বাল্ক অ্যাকশন নামে একটা জায়গা আছে। এইখানে দিয়ে এই যে মুভ টু ট্র্যাশ এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এপ্লাই দিয়ে দিলাম। এখন এই ৩ টা আমার একসাথে ডিলিট হয়ে যাবে। এখন দেখেন এই ৩ টা আমার এই যে ট্র্যাশে চলে আসছে। এই যে ট্র্যাশ ফোল্ডার। ট্র্যাশ ফোল্ডারে ক্লিক করলাম। এই যে ৩ টা আসছে এই ৩ টাকে এখন আমি এক ক্লিকে ডিলিট করে দিতে পারবো। জাস্ট এই যে এম্পটি ট্র্যাশ এটা দিয়ে দিলেই আমার ট্র্যাশটা টোটাল কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে। ওকে। এখন দেখেন আমরা কোথায় যাব? এখন আমরা আবার একটু পেজে ক্লিক করি বা হচ্ছে অল পেজে ক্লিক করলে হইতো। এই যে হোম বাটনটা আছে, হোম বাটনের একদম শেষের দিকে দেখেন এডিট উইথ এলিমেন্টর আছে। এই এডিট উইথ এলিমেন্টর এই জায়গায় ক্লিক করলে আমাদের এই যে এইখানে যে ওয়েবসাইটটা আছে, এখানে কি আছে? ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। আচ্ছা আবার একটু হোমে যাই। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে এবং এইখানে একটা লেখা আছে, তাই না? এইখানে একটা লেখা আছে। বা এই যে এইখানে যে ইনফরমেশন গুলা আছে, এই যাবতীয় জিনিস এডিট হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা আমাদের মতো করে ডিজাইন করে নিতে পারবো। হুম। হ্যাঁ, না আলাদা এডিট করতে হবে না। জাস্ট ওই হোম পেজটা এডিট করলে এইখানে যা দেখতেছেন সবই এডিট করতে পারবেন। জাস্ট এই যে ফুটার আছে এই ফুটারটা বাদে। একটা ওয়েবসাইটের কয়টা বলছিলাম, পার্ট বলছিলাম বা কয়টা সেকশন বলছিলাম? ৩ টা। কি? হেডার, ফুটার, বডি, তাই না? হেডার, ফুটার, বডি। আর এই যে এইখানে যে কনটেন্টটা দেখা যায় এটার নাম কি? হেডার না। এইখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে হিরো কনটেন্ট। হেডার হচ্ছে এই জায়গাটা। এইখান থেকে এই যে এই পর্যন্ত। এই যে মেনুটা। ঠিক আছে? এই জায়গায় মাঝখানে যেটা দেখা যায় যেটা ১ম ইমপ্রেশন পড়ে সেটা হচ্ছে হিরো কনটেন্ট। হ্যাঁ। তাহলে আমরা আবার একটু ব্যাক এন্ডে চলে যাই। আর ওয়েবসাইটের এই যে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। মানে ওয়েবসাইটের বাইরে কি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হচ্ছে এইটা মানে ওয়েবসাইটের ভেতরে। এইগুলো হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড। তাহলে আমরা এখানে এই হোমটা একটু এডিট করে দেই এলিমেন্টর দিয়া। আর এলিমেন্টর দিয়ে যখন আপনারা এডিট করবেন অনেক সময় অনেক ঝামেলা করতে পারে। অনেক সময় এডিট নাও হইতে পারে। এইখানে একটা নোটিফিকেশন চলে আসতে পারে, হ্যাঁ? সেভ মোড এরকম একটা লেখা চলে আসতে পারে। এটা হচ্ছে আপনার নেটটা কেমন ফাস্ট কাজ করতেছে সেটার উপরে অনেকটা নির্ভর করে। ওকে, আমরা এখন এই যে ব্যাকএন্ডে চলে আসলাম বা হচ্ছে এটার এডিট অপশনে চলে আসলাম ওয়েবসাইটে। এখন ১ম এ আছে কি? ১ম এ আছে আমাদের একটা ইমেজ। এই ইমেজটা আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে। আমাদের নিজেদের ইমেজ দিতে হবে, তাই না? তো নিজেদের একটা যদি ভালো ইমেজ দিতে চাই অবশ্যই আমাদেরকে আ হয়তো ডিজাইন করে দিতে হবে। না হলে এমন জায়গা থেকে ইমেজ ডাউনলোড করতে হবে যেইখান থেকে ইমেজ ডাউনলোড করলে কোন কপিরাইট ধরবে না।
সেইরকম একটা ওয়েবসাইটের নাম হচ্ছে pixels.com। আমি দেখাই দিচ্ছি। এই লেখাটা দেখেন pixels.com। আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চাই তাহলে অনেক সময় দেখা যাবে কি আমাদের বিভিন্ন বিজ্ঞাপন বানাইতে হবে বা বিভিন্ন ধরনের ভিডিও বানাইতে হবে, কনটেন্ট বানাইতে হবে। তখন কি লাগবে? বিভিন্ন ধরনের প্রফেশনাল মানের ভিডিও লাগবে অথবা ইমেজ লাগবে। সেই ইমেজগুলো আমরা এই সাইট থেকে ডাউনলোড করতে পারবো। ভিডিও এবং ইমেজ ২ টাই, হ্যাঁ? তো আমি যদি এই ওয়েবসাইটে চলে যাই, দেখেন এইখানে আসার পরে আমার বাই ডিফল্ট কি আছে? এখানে ফটোস এর ক্যাটেগরিটা ওপেন করা আছে। এখানে নিচে যত ফটো আছে এই ফটোগুলা আছে, হ্যাঁ? ওয়েবসাইটে যে ফটোগুলা আছে। এখন আমি যদি চাই এইখান থেকে ভিডিও ডাউনলোড করব, তাহলে এই ফটোর এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এই জায়গাতে ভিডিওর একটা অপশন চলে আসবে। সাইটটা লোডিং নেওয়া শেষ হয় নাই, হ্যাঁ? এই যে এখানে ভিডিও দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আমার দরকার ইমেজ। তাহলে আমি এখানে ডিজিটাল মার্কেটিংটা লিখে দেই। ওকে, এন্টার দিয়ে দিলাম। এখন এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড পিকচার গুলো চলে আসছে। এই যে সামনে একটা পিকচার আছে, এটাও কিন্তু সুন্দর একটা পিকচার। তবে এটা একটু হিজিবিজি বেশি। আমাদের এই পিকচারের পিছনে যেহেতু লেখা থাকবে, সেহেতু আমাদের একটু আ সিম্পল পেজ নিয়ে পিকচার নিতে হবে। যাতে দেখতে একটু সিম্পল মনে হয়। এই যে একটা পিকচার আছে, এইটা সুন্দর পিকচার, হ্যাঁ? তো এইটা আমরা নিয়ে নিলাম। জাস্ট ক্লিক দিবেন, একটু ওয়েট করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোডটা হয়ে গেছে। দেখেন ডাউনলোড হয়েছে ঠিকই। আমার এই যে ইমেজটা, এই ইমেজটা কয় এমবি ডাউনলোড হইছে? প্রায় ৪ এমবি, তাই না? প্রায় ৪ এমবির একটা ইমেজ ডাউনলোড হইছে। এটাকে যদি আমি ওপেন করি, এটা খুবই এইচডি বা খুবই হাই রেজোলিউশন এর একটা ইমেজ ডাউনলোড হইছে। ঠিক আছে? এখন এইটা যেহেতু ৪ এমবি প্রায় ৪ এমবির মতো, এই ইমেজটা সরাসরি আমার আপলোড করা যাবে না। এই ইমেজটাকে আমার অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করে তারপরে আপলোড করতে হবে। অপটিমাইজ বলতে হচ্ছে এমন কাজ যে আমার যে ইমেজের যে কোয়ালিটিটা আছে, আমার এই ইমেজের কোয়ালিটিও যেন নষ্ট না হয় এবং আমার যে এই যে ইয়াটা আছে, যে জায়গাটা খাইছে ৪ এমবি, এই জায়গাটাও যেন কমে আসে। ঠিক আছে? তাহলে সেটা করার জন্য আমি জাস্ট আরো আরো একটা কাজ আছে। আমার এটা কোন ফরম্যাটে আছে? জেপিজি তে, তাই না? এখন বর্তমানে ওয়েবসাইটে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পপুলার এবং সবচেয়ে এসইও ফ্রেন্ডলি যে ফরম্যাট সেটা হচ্ছে ওয়েবপি। হ্যাঁ, ওয়েবপি। তো ওয়েবপি তে ইমেজ কনভার্ট করার জন্য আপনারা অনলাইনে যদি সার্চ করেন যে জেপিজি টু ওয়েবপি, এরকম যদি সার্চ করেন তাহলে অনেক ওয়েবসাইট খুঁজে পাবেন যেখানে ফ্রিতে কনভার্ট করে নিতে পারবেন। অথবা এই যে একটা সফটওয়্যার আছে এটা আমি ইউজ করি, খুবই ছোট একটা সফটওয়্যার কিন্তু খুবই ভালো মানের। এটার জন্য আমার হচ্ছে এটা হচ্ছে ওয়েবপি কনভার্টার। এটা দিয়ে আমি কনভার্ট করতে হলে আমার নেটও লাগবে না। এরপরে হচ্ছে সময়ও লাগবে না। বা হচ্ছে খুব সহজে খুব তাড়াতাড়ি আমি কনভার্ট করে ফেলতে পারি। হ্যাঁ? না, নেট লাগবে না। এটা অফলাইনে কাজ করবে। এটা আপনারা সার্চ দিয়ে দেখেন, যদি পান তো পাইলেন, না হলে আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। সবাইকেই দিব, গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে এখন আমি কি করব? এখন তাহলে আমি আমার এই ইমেজটাকে একটু কনভার্ট করে নিব। এই ইমেজটাকে আমি একটু কনভার্ট করে নেই এই সফটওয়্যার দিয়ে। দেখেন কিভাবে কনভার্ট করতে হয়। আমার এই সফটওয়্যারটা ওপেন করলাম। এইটুকুই, এই সফটওয়্যার এইটুকুই। ঠিক আছে? এখন আমি এইখানে আমার ওই ইমেজটাকে নিয়ে আসব। ইমেজটাকে তাহলে একটু নিয়ে আসি। এই যে ইমেজটা জেপিজির যে ফরমেটটা, এটা সরাসরি যদি আমি এখানে ছেড়ে দেই তাহলে হবে না কিন্তু। কারণ কি? এইখানে দেখেন একটা ডায়ালগ আছে। এখানে কি বলছে? ওএপি টু জেপিজি। তার মানে আমি যদি এখানে এখন কোনো ওএপি পিকচার এনে দেই তাহলে সেটাকে কনভার্ট করবে জেপিজি ফরম্যাটে। কিন্তু আমি করতে চাচ্ছি কি? জেপিজি থেকে ওএপি, তাই না? তাহলে এইখানে আমার এসে এটা চেঞ্জ করে দিতে হবে। এইখানে দেখেন জেপিজি, পিএনজি টু ওএপি। এটাতে ক্লিক করে দিলাম। এখন যদি আমি এই পিকচারটা এখানে এনে ছেড়ে দেই, তাহলে পিকচারটা কিন্তু আসছে। এখন আপনি যে পিকচারটা কনভার্ট করবেন, এই পিকচারটা কনভার্ট হয়ে কোথায় গিয়ে সেভ হবে? সেই জিনিসটা আপনার এখান থেকে দেখায় দিতে হবে। এই যে অপশন আছে, এখানে দেখেন এই যে লোকেশন দেখাচ্ছে, লোকেশনটা এখান থেকে সেটআপ করে দিতে হবে। তো যদি ব্রাউজ করেন, ব্রাউজে যান তাহলে আপনি এখানে আপনার ফোল্ডারগুলো দেখতে পারবেন। আপনি কোথায় দিতে চাচ্ছেন সেই জিনিসটা এখান থেকে দেখায় দিবেন। আমি ডাউনলোডেই রাখলাম, হ্যাঁ? ডাউনলোডে গিয়ে জমা হোক। এখন জাস্ট এখানে ক্লিক করার সাথে, সাথে এটা কনভার্ট হয়ে যাবে।
ওকে, দেখেন এটা কনভার্ট হয়ে গেছে। টিক চিহ্ন চলে আসছে এবং এই জায়গাতে দেখেন এই যে ওএফপি, এই ওএফপি দিয়ে আমার এই পিকচারটা চলে আসছে। এখন যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইখানে দেখেন আমার যে এই যে জেপিজি যে ফরম্যাটটা, এই জেপিজি ফরম্যাটের পিকচারটা কত এমবি? 3.85 এমবি, তাই না? আর এই যে ওএপি এটার ইয়াটা কত হইছে? 2.16 এমবি। অনেক ছোট হইছে না? তারপরেও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এটার কোয়ালিটি আগের মতই আছে এবং রেজোলিউশন ও আগের মতই আছে। এই দেখেন। ঠিক আছে? শুধু এমবিটা কমে গেছে। এখন আমার এখানে আরো একটা কাজ করতে হবে। এটা আরো একটা জিনিস আমি হচ্ছে আ খেয়াল করি নাই। সেটা হচ্ছে আমি এইখানে আমার ওয়েবসাইটে যেই পিকচারটা ইউজ করা আছে, আবার একটু যাই। এই যে এখানে যে পিকচারটা ইউজ করা আছে, এইখানে ক্লিক করলে সেই পিকচারটা আমি দেখতে পারবো। আগে আমার এই জায়গাতে ক্লিক করতে হবে। এরপরে এই যে স্টাইল, স্টাইলে ক্লিক করলে এই যে পিকচারটা আসছে। এখন পিকচারের গায়ে ক্লিক করলে এরপর হচ্ছে এই যে মিডিয়াতে ক্লিক করলে এটা চলে আসবে। তো এইখানে দেখেন এই যে আমাদের যে পিকচারটা দেওয়া আছে, ইমেজটা দেওয়া আছে, এটার একটা মেজারমেন্ট দেখাচ্ছে ১৯২০ বাই কত? ১০২৭। এখন আমাদের ওই পিকচারটাকে এই ফরমেটে বা এই মেজারমেন্টে কনভার্ট করে নিতে হবে বা সাইজ করে নিতে হবে। তাহলে সাইজ করে নেওয়ার জন্য আপনারা Photoshop ইউজ করতে পারেন। আমি Photoshop এ এক্সপার্ট না, এজন্য আমি Canva ইউজ করি, হ্যাঁ? তো Canva যদি কেউ ইউজ করেন তাহলে Canva তে কিভাবে রিসাইজ করবেন সেটা একটু দেখেন। Canva টা ওপেন করে নিলাম। Canva ওপেন করে নেওয়ার পরে আমি জাস্ট এই যে হোমে থাকবো, হ্যাঁ? এই হোমে আসবো। হোমে আসার পরে এই যে এখানে দেখেন এই যে ক্রিয়েট যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এইখানে দেখেন এই যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের সাইজটা কত ছিল ওয়েবসাইটের? ১৯২০ বাই ১০২৭, তাই না? এই মেজারমেন্ট ছিল। এটাতে আমরা একটা নিয়ে নিলাম, ডিজাইন নিয়ে নিলাম। হ্যাঁ, Canva। তো ডিজাইন নিয়ে নিলাম। এখন আমাদের ওই ইমেজটা এখানে আনতে হবে। তো আমরা সেই ইমেজটা একটু নিয়ে আসি। ইমেজটা আনার জন্য এখানে দেখেন এই যে আপলোড আছে। এইখানে আপলোড এসে এই যে দেখেন আপলোড ফাইল এটাতে ক্লিক করে দিব। দিলে এইখানে দেখেন এই যে আমাদের যে পিকচার ২ টা আছে সেই ২ টা দেখাচ্ছে। তাহলে আমরা আপাতত জেপিজি টাই নেই। কারণ আমাদের ওয়েবপিটা আবার কনভার্ট করে নিতে হবে। এখান থেকে সেভ করলে শুধু পিএনজি অথবা জেপিজি ২ টার যেকোনো একটা ফরমেটে সেভ করতে পারবো। তাহলে এটাকে আমরা আপলোড করে নেই। ওকে, আপলোড হয়ে গেছে। এখন আমি আমার এটা ডিজাইনে নিয়ে আসলাম। এখানে ক্লিক দিলে এটা ডিজাইনে চলে আসবে। এখন এটাকে টান দিয়া আমার এই ডিজাইনটা ফিল আপ করে দিতে হবে। যেখানে যতটুক লাগে। ওকে, ডিজাইনটা ফিল আপ হইছে। এই অবস্থাতে আমি জাস্ট এখন সেভ করে দিব। তো এটা এখন সেভ করে দিচ্ছি। পিএনজি তে সেভ হচ্ছে। হ্যাঁ, হোক পিএনজি তে সেভ হোক। আমাদের এটা আবার কনভার্ট করে নিতে হবে। ডাউনলোডেই থাক, সমস্যা নাই। আচ্ছা, আনটাইটেল। ওকে। এরপরে হচ্ছে এটাকে আবার আমরা একটু কনভার্ট করে নেই। এখানে কি আছে? ওয়েবপি টু জেপিজি এটাকে আবার চেঞ্জ করে দিলাম। দিয়ে এড করে দিলাম। এইটা দিলাম। এখনো কত আছে? এখনো 3.8 এমবি আছে, তাই না? মানে এখনো প্রায় 4 এমবির মতোই আছে। তো এখন যদি আমরা কনভার্ট করি, তখন কনভার্ট করার পরে কত হয়েছিল? 2.1 এমবি হয়েছিল, তাই না? এবার দেখেন কত হয়। এটাকে কনভার্ট করে দিলাম। আচ্ছা, এবার কোথায় গেছে? আচ্ছা, ডাউনলোডে গেছে, তাই না? তাহলে এটাকে কেটে দেই, এটাকে কেটে দেই। এই যে এটা, তাই না? এখন কত হইছে? ২১৭ কেবি। ২১৭ কেবি হইছে মাত্র। তো এটা যদি আমি এখন ওপেন করি তাহলেও দেখেন এটা রেজোলিউশনটাও দেখেন।
এটা রেজুলেশনটাও কিন্তু কড়কড়া, তাই না? দেখেন। ভালোই বলতে এটা হচ্ছে থাকবে আমার ব্যাকগ্রাউন্ডে। এই রেজুলেশনটা অনেক। চাইলে আরো কমাইতে পারি আমরা। আরো কমায় নিতে পারি। আরো কমানো যাবে। তো এখন আমাদের রেজোলিউশনটা কমে গেল অনেকখানি। এখন আমরা এটাকে আপলোড করে দিব আমাদের সাইটে। তো আবার এইখানে চলে যাই। যাওয়ার পরে আমরা এইখান থেকে এই যে আপলোড আছে, এই আপলোডে ক্লিক করে দেব। এখানে সিলেক্ট করে দিলাম। এই যে ডাউনলোড ওয়েবপি, টেস্ট অন এই ওয়েবপি, তাই না? এটা দিয়ে আমরা আপলোড করে দিলাম। আপলোড হয়ে গেল। এখন এই জায়গাতে এই যে অল্টার টেক্সট আছে এইগুলা এসইওর ক্লাসে শেখাবো যে এইখানে এই লেখাটা কেন দিতে হয়। আপাতত এখানে একটা লেখা দিয়ে দিবেন। সাইটের নাম কি? হ্যাঁ? থান্ডি থান্ডিগো, তাই না? আচ্ছা দিয়ে দিলাম। দিয়ে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে এই পিকচারটা চলে আসছে। এখন যদি আমি এটাকে পাবলিশ করে দেই, পাবলিশ করে দিলে এখন দেখেন আমি এই যে ওয়েবসাইটের অ্যা আমার ইয়াতে চলে আসতেছি। এখন দেখেন এই যে আগের যে পিকচারটা আছে এটা ব্যাকগ্রাউন্ডে আছে। এখন যদি একটু রিফ্রেশ দেই তাহলে আমার নতুন পিকচারটা চলে আসবে। ওকে। আসছে? দেখেন। আগেরটার চেয়ে কিন্তু এখন আরো সুন্দর লাগতেছে ডিজিটাল এজেন্সি হিসেবে। তাই না? এখন এই যে এখানে যে লেখাটা আছে, এই লেখাটা আমি আমার মতো করে করে দেব, চেঞ্জ করে দেব। তাহলে লেখা চেঞ্জ করার জন্য কি করতে হবে? এই যে লেখার যে পোরশনটা আছে, এইখানে মাউসটা আনার পরে দেখেন এইখানে একটা পেন টুল দেখাচ্ছে। এই পেন টুলের উপরে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এইখানে দেখেন এই যে চলে আসছে এটা, হ্যাঁ? এই যে এখানে যে লেখাটা, এই লেখাটাই এইটা। এইখানে যেই লেখাটা দিব, এইখানে আমার সেই লেখাটা শো করবে। এখানে লেখা আছে কি? ডিজিটাল এজেন্সি দ্যাট থ্রাইভস অন ইওর সাকসেস। তাহলে আমরা এখানে ডিজিটাল এজেন্সির আগে আমরা আমাদের যে ওয়েবসাইটের নেমটা আছে সেইটা শুধু দিয়ে দিতে পারি। এইটুক দিয়ে দিলাম। আর বাদবাকি যা আছে রেখেও দিতে পারি বা যদি চাই এখানে কাস্টমাইজ করে দিতে পারি। কোন কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করে দিব বা যদি চেঞ্জ করার প্রয়োজন না হয় চেঞ্জ করব না। এই লেখাটা যদি ছোট বড় করার প্রয়োজন হয় তাহলে কিভাবে করব সেটা নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে? তো আপাতত আমি এটা দিয়ে এটাকে পাবলিশ করে দিলাম। এখন আবার একটু যাই। এখানে একটু রিলোড দেই। ওকে। এখন দেখেন আমাদের যে নেমটা ছিল সেটা চলে আসছে। ওকে? তো এইভাবে আমরা খুব সহজে এই ওয়েবসাইটটাকে টোটাল ওয়েবসাইটটাকে এক মানে সাজায় নিতে পারবো নিজেদের মতো করে। বা হচ্ছে এই যে এগুলা ইমেজ আমরা সবকিছু চেঞ্জ করে নিজেদের মতো করে দিতে পারবো। তবে মাথায় রাখতে হবে আমরা যেইখান থেকে যেই ইমেজটা চেঞ্জ করতেছি, সেই ইমেজের মেজারমেন্টটা আগে জেনে নিতে হবে যে আমি যেই ইমেজ চেঞ্জ করতে যাচ্ছি সেই ইমেজের মেজারমেন্ট কত? আর আমি সেই মেজারমেন্টটা দিতে পারতেছি কিনা সেইটা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে আপাতত ক্লাস এই পর্যন্তই। বাকি যে ডিজাইনগুলা আছে সেই ডিজাইনগুলা নেক্সট ক্লাসে দেখানো হবে। এখন আপনারা একটু চেষ্টা করবেন আপাতত Pantone এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কিনা। আর সবাই যখন একসাথে ট্রাই করবেন, আপনারা VPN টা অন করে নিবেন। ঠিক আছে? সবাই VPN টা অন করে নিয়ে তারপরে কাজ করেন। যেহেতু সবাই একসাথে একটা নেটওয়ার্কে।